So again, welcome to the fourth class of this training. আজকের ক্লাসের আমরা শুরুতেই কিভাবে সুন্দর উচ্চারণে ইংলিশটা বলতে হয় সেটা শেখাবো। আর লাস্ট হোমওয়ার্কের আনসারটা এখানে দেওয়া আছে। এখানে এটা একটা মিলিয়ে মিলিয়ে নিবেন। লাস্ট হোমওয়ার্কের আনসার স্ক্রিনশট দেন, কার কয়টা হলো কয়টা ভুল হলো সেটা। অনেকে হোমওয়ার্ক সাবমিট করেছেন, আমি দেখেছি। প্রায় সবাই যারা করেছেন সবারটাই দেখেছি। আমি একদম ডিটেলসে পড়ি নাই, দুটা চারটা করে সেন্টেন্স পড়ে দেখেছি। আপনারা আসলে ভালোই করছেন, ভালো লাগলো। আজকে একটা হোম টাস্ক থাকবে। তো এখন শুরু করি। আমরা এই টেক্সটটাকে আজকে পড়ার চেষ্টা করব, শুদ্ধ উচ্চারণে কিভাবে ইংলিশটা শিখতে হয়। সেটা আপনারা শিখতে চান কিনা একটু আওয়াজ দিয়ে আগে বলবেন। আমি এটা বোঝা উচিত যে আপনারা শুদ্ধ উচ্চারণে ইংলিশটা বলাটা শিখতে চান কিনা। একটু জি, বলেন তো, সবাই অবশ্যই স্যার। শিখতে চান? অবশ্যই। Yes, হ্যাঁ I হ্যাঁ want আমরা to. শিখতে চাই সবাই। অলরাইট, তাহলে যদি শিখতে চান আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। আমি এই টেক্সটটাকে কিভাবে সুন্দর উচ্চারণে পড়তে হয়, এই টেক্সটটাকে কিভাবে সুন্দর উচ্চারণে আপনি বলবেন, সেই পুরো জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে শেখাবো আর কি। তো কিছুক্ষণের দাঁড়ান, কিছুক্ষণ না, আমি চেক করতেছি। আমার অডিওটা শেয়ার করতে হবে আপনাদের সাথে, অডিও সাউন্ড। হ্যাঁ, করলাম। তো এই টেক্সটটা আমরা সুন্দর উচ্চারণে কিভাবে বলবো, নেটিভ ইংলিশ স্পিকাররা কেমন বলে সেটা একবার শুনে নেওয়া যাক। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কিভাবে ইংলিশটা আমরা বলা উচিত। তাহলে কত সুন্দর করে বলে একটু শুনেন। Hello, this is land transport information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week and I need to get to a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it'll take you at least, say, 3 to 4 hours by road. Wow, is it as far as that? কারেক্ট। তাহলে দেখেন কত সুন্দর করে তারা বললো। তো আমরা এরকম একটা উচ্চারণ এখানে শেখার চেষ্টা করব। তাদের মতো হয়তো অ্যাকসেন্ট হবে না একদম 100%, বাট আমরা অনেকটা সুন্দর করে কিন্তু বলতে পারি বা শিখতে পারি। সুবিধার জন্য আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কেমন উচ্চারণ আমরা শিখতে যাচ্ছি। Hello, this is Land Transport Information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week, and I need to get to a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it will take you at least, say, 3 to 4 hours by road. Wow, is it as far as that? So আমরা দেখুন কত সুন্দর করে কিন্তু বললাম। অনেক স্ট্যান্ডার্ড শুনেছে, তাই না? তা আমি বাংলায় যেভাবে কথা বলছি ইংলিশে কিন্তু সেম টোনেই বললাম, বাট অনেক জায়গায় অনেকগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে আমি পড়লাম যে এই পরিবর্তনগুলো কিভাবে করতে হবে, কোন জায়গায় কোন জিনিসটা কিভাবে বলবেন, কোন শব্দটা কোন উচ্চারণ করবেন, কোনটা বাদ দিবেন, কোনটা আপনি একটু সতর্কতার সাথে বলবেন, পুরো আলোচনাটা করছি। তারপর কাজ হবে আমার সাথে সাথে রিপিট করা, মানে আমি বলবো আমার পরপর আপনিও বলবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো এখন আহ, শুরু করি। এখন এখানে দুইটা কালার দেখতেই পাচ্ছেন, বিশেষ করে একটা হচ্ছে লাল। যে জায়গাতে লাল কালার আছে, লাল আছে, সেখানে আসলে উচ্চারণ করা লাগবে না। আর এর উচ্চারণটা বিশেষ করে লাল, তো এগুলোর উচ্চারণ করা লাগবে না। আর যেখানে এই নীল কালারটা আছে, ব্লু, সেখানে উচ্চারণ করবেন, কিন্তু একটু পরিবর্তন করে বা একটু ভিন্নভাবে উচ্চারণটা করতে হবে। ঠিক আছে? সো এজ এ পার্ট অফ দিস আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিশেষ করে আর এর পরে যদি হচ্ছে আমরা কনসোনেন্ট থাকে তখন আর এর উচ্চারণটা হয় না। আর এর পরে যদি বিরাম চিহ্ন থাকে, পাংচুয়েশন থাকে, তখন আর এর উচ্চারণটা হয় না। তাহলে দুইটা ক্ষেত্রে আর এর উচ্চারণ হয় না, একটা হচ্ছে কনসোনেন্ট থাকলে আর একটা হচ্ছে বিরাম চিহ্ন থাকলে। কনসোনেন্ট নিশ্চয়ই আমরা চিনি, এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়াল, বাকিগুলোকে কনসোনেন্ট লেটার্স বলি সাধারণত। এছাড়া উচ্চারণের দিক থেকে বিবেচনা করলে টোটাল 44টা সাউন্ড, যার মধ্যে 20টা হচ্ছে ভাওয়াল, 24টা কনসোনেন্ট। তো এদিকে যাচ্ছি না, আমি শর্ট করে সহজ করে বলছি আর কি। তাহলে যে আর এর পরে টি আছে, টি একটা কনসোনেন্ট, আমরা সেই আর এর উচ্চারণটা করব না। এখানে আর এর পরে পরে দেখবেন আর পরে কি আছে, এম আছে, সো এম এর উচ্চারণটা আমরা হচ্ছে করব না। ঠিক আছে? আর এর পরে এন আছে, দ্যাটস আমরা এটার উচ্চারণটা করব না। তো আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি যে আর এর উপরে যদি কনসোনেন্ট থাকে
অথবা বিরাম চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে আর উচ্চারণটা হয় না। আমি পড়ি, আপনারা আমার সাথে রিপিট করবেন। ওকে। হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন অ্যাট টরন্টো এয়ারপোর্ট। এখানে ট্রান্সপোর্ট থ্রিটাকে স্ট্রং ভাবে বললাম, আর পুট বললাম, পুট কিন্তু বলি নাই। উইসে ট্রান্সপোর্ট, কি বললাম? ট্রান্সপোর্ট। হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন। ইনফরমেশন না বলে কি বলবো? ইনফরমেশন অ্যাট টরন্টো এয়ারপোর্ট। হাউ মে আই হেল্প ইউ? ওকে। সো খেয়াল করে দেখেন, এয়ারপোর্ট না বলে উইসে এয়ারপোর্ট, আর এর পরে পি আছে, আর এর পরে টি আছে, সো উচ্চারণ করা লাগবে না। হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন অ্যাট টরন্টো এয়ারপোর্ট। সো এই জায়গাতে আর এর পরে এম আছে, ইনফরমেশন না বলে উইসে ইনফরমেশন। কি বললাম? ইনফরমেশন, আর এর পরে ইনফরমেশন, ইনফরমেশন। সো হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন অ্যাট টরন্টো এয়ারপোর্ট। বোঝা গেল? এটা কিন্তু টর্নেটো না, অনেকে ভুল করে টর্নেটো বলে ফেলেন, কিন্তু দেখেন বানানটা টুরন্টো, টু আর ও এন, রন, টুরন্টো। ওকে, টুরন্টো, টুরন্টো এয়ারপোর্ট, এয়ারপোর্ট, এয়ারপোর্ট না বলে এয়ারপোর্ট। যার পরে পি আছে উচ্চারণ হবে না, যার পরে টি আছে উচ্চারণ হবে না। তাহলে এই বাক্যটা দাঁড়ালো, হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। এই জায়গাতে শন, ঠিক আছে, শন এর আগে যদি এ থাকে, এ, তাহলে এটাকে এ না বলে বলবেন এই। কি বলবেন? এই। ইনফরমেশন না বলে ইনফরমেশন, মেশন, ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। সো হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। হাউ মে আই হেল্প ইউ? হাউ মে আই হেল্প ইউ? হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। হাউ মে আই হেল্প ইউ? হাউ মে আই হেল্প ইউ? ও গুড মর্নিং, মর্নিং না বলে মর্নিং। ও গুড মর্নিং, মর্নিং। I'm flying to Toronto Airport next week. সো এখানে বেসিকলি আমের কোনো অর্থ নাই, এটা একটা ফিলার ওয়ার্ডস। এটা বা অনেক সময় বাক্যের শুরুতে এমনিতেই বলে আর কি, তারপরে কি বলছি সেটা চিন্তা করার জন্য। এটা না বললেও চল, বললে কোনো সমস্যা নেই। সো গুড মর্নিং, গুড মর্নিং। সেটা কিন্তু গুড, ড সাউন্ড, ড, গুড মর্নিং। গুড মর্নিং না, অনেকে ভুল করে যেটা বলেন গুড মর্নিং, ধ বলেন, ধ তো না, এটা এটা হচ্ছে ড, ড, গুড মর্নিং। গুড মর্নিং বলবেন না, কি বলবেন? গুড মর্নিং, গুড মর্নিং। ও গুড মর্নিং, আই এম ফ্লাইং টু টরন্টো এয়ারপোর্ট নেক্সট উইক। দেখেন টু, এখানে তিনটা সাউন্ড আছে, যেটাকে আমরা অ্যাসপাইরেশন বলি, অ্যাসপাইরেটরি সাউন্ড। একটা হচ্ছে ঠ, ঠিক আছে, ঠ, ঠ, এন্ড দেন হচ্ছে খ, এবং আরেকটা হচ্ছে খ। দুইটা টুটকে একসাথে করে। এই সাউন্ড গুলাকে ঠিকঠাক ভাবে উচ্চারণ করলে আপনার ইংলিশ অনেক সুন্দর হয়ে যাবে। হ, ঠ এন্ড খ, হ, ঠ, খ। স্ট্রং ভাবে উচ্চারণ করবেন, এবং যদি আপনি এগুলো উচ্চারণ করেন, আপনার হাত মুখের সামনে রাখলে দমকা হাওয়া বের হবে, আপনি বুঝতে পারবেন। ট্রাই করেন তো। হ, ঠ, খ। দেখেন একটা দমকা হাওয়া বের হচ্ছে, বাস্ট অফ এয়ার। ওকে, সো এই কারণে আমরা এগুলোকে অ্যাসপিরেশন বলি, এবং এই তিনটে সাউন্ড ঠিকঠাক করলে আপনার উচ্চারণ অনেক সুন্দর হয়ে যাবে। তো স্ট্রং ভাবে বলবেন, যেমন এটা হচ্ছে টুরন্টো, স্ট্রং ভাবে। তারপর টু, টু, টাউন। ওকে, টাউন, যদি টু এর দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে ঠা, একটা টু। আমি হয়তো কঠিন ভাবে বলছি না, সহজ করে বলছি। এটা হচ্ছে ঠা, টাউন, 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 স্ট্রং করে, হ্যাঁ, টাউন। দেন এটা হচ্ছে টেল। আমার সাথে সাথে বলেন, উচ্চারণটা মানে সাথে সাথে বলতে হবে। টেল, 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 টেল। এটা হচ্ছে টেক, 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 টেক। আপনার জিহ্বার আগা সামনের দাঁতের মাড়ির সাথে লাগবে। টেক, টেক। সো টরন্টো টাউন, টেল, টেক। টরন্টো টাউন, টেল, টেক। টু, টু, টু। বোঝা গেল? এভাবে উচ্চারণ করবেন। তারপর আসেন খ সাউন্ড, খটা ভিতর থেকে চাপ দিয়ে আসতেছে, নরম তালু। এই যে তালু আছে আমাদের, প্যালেট ইংলিশে বলে এটাকে, এবং শক্ত তালু হার্ড প্যালেট, তারও আরো ভিতরে, একদম ভিতরে, এটা হচ্ছে নরম তালু। নরম তালুতে চাপ দিয়ে এই খ সাউন্ডটা হয়। খ, খ। বুঝতে পারতেছেন? কোল্ড, কোল্ড, কোল্ড। তারপর হচ্ছে কুড, কুল্ড না বলে কুড, ক্যান, ক্যান। সো কোল্ড, কুড, ক্যান, কোল্ড, কুড, ক্যান। তারপর কি আর আছে নাকি এখানে? আর এখানে নাই আপাতত। তাহলে এভাবে এগুলাকে চাপ দিয়ে বলবেন, তো উচ্চারণগুলো ঠিকঠাক করলে ইয়ে হয়ে যাবে। অনেকেই মনে করেন যে শুদ্ধ উচ্চারণ মানে মনে হয় একটু জিহ্বা বাঁকা করে বললেই শুদ্ধ উচ্চারণ হয়ে যায়। যদি কেউ এরকম মনে করেন,
তাহলে এটা ভুল ধারণা। জিহ্বা বাঁকা করলে শুদ্ধ হয় না, জিহ্বা বাঁকা করলে আরো সুন্দর শোনা যায়। আপনি বাংলায় যে উচ্চারণের কথা বলছেন, ইংলিশ সেটাই বলবেন। কোন জায়গায় কোন পরিবর্তনটা লাগবে, কি করতে হবে, কোনটাকে বাদ দিতে হবে, কোন জায়গায় একটু এই উচ্চারণ করতে হবে, কোন জায়গায় ঠ, খ এন্ড ফ স্ট্রং ভাবে উচ্চারণ করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। তো সেই অনুযায়ী অনুযায়ী বলবেন। জিহ্বা বাঁকা করে বললে এটা আরো সুন্দর শুনে। সো আমার এখানে বলার নিয়ম হচ্ছে জিহ্বা বাঁকা করে বলা যাবে না। আপনি বাংলায় যেভাবে কথা বলছেন ইংলিশে সেভাবেই বলেন। কোনো অ্যাকসেন্ট শেখাটা জরুরি না, আমরা উচ্চারণ শিখবো, শুদ্ধ উচ্চারণ। অ্যাকসেন্ট এবং উচ্চারণ দুটার মধ্যে পার্থক্য কি? উচ্চারণ মানে তো উচ্চারণ, যেটা বলছি আমরা। আর অ্যাকসেন্ট মানে হচ্ছে আঞ্চলিক টান। দেখবেন যে বাংলাদেশে অনেক ধরনের অ্যাকসেন্ট আছে, বাংলা ভাষা একটাই। বাংলা ভাষায় কিন্তু বিভিন্ন জায়গায় দেখলে সিলেটে একভাবে কথা বলে, আবার চট্টগ্রামে দেখবেন যে তারা অনেক শব্দ অনেক 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 উচ্চারণের অন্যভাবে উচ্চারণ করে, তাই না? তো তারপর হচ্ছে আহ, নোয়াখালীতে গেলে আরেক রকম। তো বেসিক্যালি বিভিন্ন এই যে আঞ্চলিক টান, তো এই জিনিসটা কে অ্যাকসেন্ট বলে ইংলিশে। এই ব্রিটিশের একরকম অ্যাকসেন্ট, আমেরিকানদের আরেক রকম, অস্ট্রেলিয়ানদের আরেক রকম, আবার ব্রিটিশের ইউকের মধ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন রিজিয়নে আর কি, বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের উচ্চারণ দেখা যায় আমেরিকায়। তো এরকম ভাবে অ্যাকসেন্ট আপনাকে শেখাটা জরুরি না। যদি কেউ মজার চলে আনন্দের জন্য শিখতে চান, শিখেন, অসুবিধা নাই। বাট বাস্তবে বাস্তব প্রয়োগে কখনোই অ্যাকসেন্ট শেখাটা জরুরি প্রয়োজনীয়তা নাই। আপনি ইংলিশ শিখে আপনার যে উদ্দেশ্য সেটা যদি হয় যে আপনি ইংলিশ শিখে কমিউনিকেশন করবেন, সেক্ষেত্রে মডার্ন আরপি শিখবেন। মডার্ন আরপি মানে হচ্ছে মডার্ন রিসিভড ল্যাঙ্গুয়েজ। রিসিভ মানে যেটা গ্রহণযোগ্য, সবাই গ্রহণ করবে, যেটা সবাই বুঝতে পারবে, দিস ইজ কল মডার্ন আরপি, অথবা ব্রিটিশ মডার্ন আরপি। সো বেসিকলি মডার্ন আরপি শিখলে ভালো হয়। আমি যেটা শেখাচ্ছি এটা টু সাম এক্সটেন্ট মডার্ন আরপি। শুদ্ধ উচ্চারণ সবাই বুঝতে পারবে, এবং আপনার সুন্দর উচ্চারণটা শুনে সবাই এপ্রিসিয়েট করবে। দিস ইজ ওয়াই শুদ্ধ উচ্চারণ শিখবেন। আজকে টোটাল ক্লাসের অর্ধেক সময়টা আমি পার করব আপনাদেরকে শুদ্ধ উচ্চারণ শেখানো নিয়ে। একটা ফুল গাইডলাইন দিব যে কি কি শিখবেন, কোন পথে আগাবেন। কারণ আমার কিন্তু দিস ক্লাস ইজ অল অ্যাবাউট, আমি গাইডলাইন দিচ্ছি আপনাদেরকে, স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছি। ক্লাসের শেষে সেন্টেন্স মেকিংও থাকবে, কিছু অংশ 20 মিনিট হয়তো। সো একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার সাথে রিপিট করেন, তাহলে ইনশাল্লাহ শিখে যেতে পারবেন ইনশাল্লাহ। তাহলে কি বলছিলাম? তাহলে স্ট্রং ভাবে উচ্চারণ করতে হয়। আমি এখন এই এই বাক্যটাকে বলছি, আই এম ফ্লাইং টু টরন্টো। দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন চেঞ্জ। এয়ারপোর্ট নেক্সট উইক, এই যে নেক্সট উইক, টিটা বাদ দিয়ে দিচ্ছে এখানে। তো জিহ্বা বাঁকা করে বলার এখানে কিছু নেই। নেক্সট, নেক্সট না বলে নেক্সট। টিটা কেন বাদ দিচ্ছি? কিছু কিছু শব্দ আছে, যেমন XNL, লিখে রাখলাম, SNL, FCX, এগুলোর পরে যদি টি আসে একটা শব্দের শেষের দিকে, তাহলে সেই টি এর উচ্চারণটা না করলে হবে। একটা শব্দের শেষের দিকে SNL, FCX এর পরে যদি ডি আসে, তাহলে সেই ডি এর উচ্চারণটা না করলে হবে। সো টি অথবা ডি থাকলে উচ্চারণটা না করলে হয়। SNL, FCX এর পরে টি অথবা ডি থাকলে উচ্চারণ হয় না, বা না করলেও চলে। বোঝা গেল? সো I'm flying to Toronto airport next week. Next না বলে we say next week. কি বলবো আমরা? Next week. Next week. বোঝা গেল? And I need to get to a town called Milton. আমি একটু নেটিভদেরটা শোনাই, তারা কি নেক্সট বলে নাকি নেক্সট বলে, আপনি নিজে শুনে বুঝতে পারবেন। Hello, this is Land. ও, চলে gেছে। Hello, this is Land Transport Information. Oh, good morning. I'm flying to Toronto Airport next week and to Toronto Airport next week and I'm to Toronto Airport next week. তারা কি বললো, নেক্সট নাকি নেক্সট? নেক্সট বললো, কেন বললো? ওই যে অ্যাকসেন্ট প্রতি আছে এই কারণে। এখন প্রশ্ন, নেক্সট বলে কি ভুল হবে? উত্তর হচ্ছে না, ভুল হবে না। নেক্সটও বলতে পারবেন, নেক্সটও বলতে পারবেন। ইভেন নেটিভরাও কিন্তু এক সময় নেক্সট, আবার অন্য সময় নেক্সট বলে। দুটাই সঠিক। বোঝা গেল? সো আই এম ফ্লাইং টু টরন্টো এয়ারপোর্ট নেক্সট উইক। এন্ড না বলে এন বলতে পারি। এন এর পরে ডি আছে। এন্ড আই নিড টু গেট টু আ টাউন কল্ড, কলেট না বলে উই সে কল্ড মিল্টন। Could you tell me, could you tell me how I can get there? How I can get there. How can I get not there না বলার, how I can get there. Could you tell me how I can get there? Okay? Could you tell me, দেখেন কুড স্ট্রং ভাবে বললাম, ছাপ দিয়ে বললাম, জিহ্বা কুড এরকম মানে আমি তো পারিও না এটা, অনেকে এগুলা করেন। কুদ এরকম বলেন, কুদ না, বা এটা এটা হচ্ছে কুড। ঢ সাউন্ড, ঢ। কুড, কটাকে স্ট্রং ভাবে আর ডটাকে স্ট্রং ভাবে বলেন, কুড। কুড ইউ টেল মি, টেল এটাও কিন্তু দেখেন স্ট্রং ভাবে বলছি, মানে অনেক জোরালো ভাবে বলছি আর কি, এমফাসিস দিয়ে। সো টেল মি,
হাউ আই ক্যান গেট দেয়ার, হাউ ক্যান আই না, এটা ক্যানটা সাবজেক্টের পরে আছে, যেহেতু এটাকে দুইটা প্রশ্ন একসাথে থাকলে এটাকে ইনভারেট কোয়েশ্চেন বলে। সেই ক্ষেত্রে এই যে এটা একটা প্রশ্ন, কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলবেন হাউ আই ক্যান গেট দেয়ার, এটা আরেকটা প্রশ্ন। সো সেই ক্ষেত্রে ক্যানটা সাবজেক্টের পরে হয়। সো হাউ ক্যান আই গেট দেয়ার না বলে হাউ আই ক্যান গেট দেয়ার। সো কুড ইউ টেল মি হাউ আই ক্যান গেট দেয়ার। দেয়ারটাকে দেখেন, দেয়ারটাকে আমরা বেসিকলি দেয়া বলছি। কেন? কারণ আর এর পরে প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে আর এর পরে বিরাম চিহ্ন থাকলে উচ্চারণ করা লাগবে না। এখন বলতে পারেন এখানে আর এর পরে তো ই আছে। তো বাস্তবতা হচ্ছে একটা শব্দের শেষে ই এমনিতে উচ্চারণ হয় না। আপনি কি এটা কখনো দেয়ারই বলেছেন? আপনি কি এটাকে হিয়ারই বলেছেন? বলেন নাই। তার মানে ই এর উচ্চারণটা আগে থেকেই বাদ। তো সোজা কথা, যদি একটা বাক্যের শেষে আর তাকে ই থাকে তাহলে দুইটাই বাদ। এই যে তারপরে যে প্রশ্নবোধক চিহ্ন আছে বাক্যের শেষে আর কি, বা এই যে মানে এখানে হিয়ারই না বলে হইছে হিয়ার। বুঝা গেল? সো কুড ইউ টেল মি হাউ আই ক্যান গেট দেয়ার। আমার সাথে বলেন তো, আপনারা বলেন তো, কুড ইউ টেল মি হাউ আই ক্যান গেট দেয়ার। সবাই বলতেছেন তো নাকি? যেমন চ্যাট বক্সটা একটু অন করে দেই। এই যে নিউ চ্যাট, আমার একটা ছবি আছে, এটার চ্যাটের ভিতর গিয়ে ছবির উপর ক্লিক করে আমাকে প্রশ্ন করতে পারবেন, বা নিউ চ্যাট একটা অপশন পাবেন, সেটাতে গিয়ে প্রশ্ন করতে পারবেন। সো কুড ইউ টেল মি, এখন পারবেন, আগে পারতেন না, এখন অন করে দিয়েছি, মুহূর্তে থেকে পারবেন। সো কুড ইউ টেল মি হাউ আই ক্যান গেট দেয়ার। আপনার আমার সাথে ট্রাই করতেছেন তো নাকি? সবাই ট্রাই করেন, আমি আপনাদের কাছ কয়েকজনের কাছ থেকে শুনবো। মিল্টন, ডিড ইউ সেই? সে না বলে উই সে সেই। মিল্টন, ডিড ইউ সেই? এই জায়গাতে খেয়াল করে দেখুন, ডিড ইউ কে আমরা চাইলে ডিড ইউ বলতে পারি। ইয়ট কোলেসেন্স নামের একটা কনসোনেন্ট ক্লাস্টার আছে, যেটা মূলত একটা শব্দের শেষে ডি থাকলে বা ড থাকলে, তারপরে শব্দের শুরুতে ইয়া থাকলে ড উচ্চারণ জ হয়ে যায় আর কি। সহজভাবে বলতে গেলে একটা শব্দের শেষে ডি থাকলে, তারপরে শব্দের শুরুতে ওয়াই থাকলে, তো সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে হচ্ছে ডর উচ্চারণ ড না বলে আপনি হচ্ছে কি বলতে পারেন? আহ ড না বলে বেসিকলি ঝ বলতে পারেন। এই তো পেয়ে গেছে। ওকে, তো কুড ইউ কে উই ক্যান সে কুড ইউ। বোঝা গেল? কি বলবো আমরা? কুড ইউ। মিল্টন, ডিড ইউ সে? ডিড ইউ সে না বলে উই সে ডিড ইউ সে। বোঝা গেল? আচ্ছা, লেট মি সি কে উই সে লেট মি সি। অনেক সময় কন্ট্রাকশন করে বলতে পারি। লেট মি কে লেট মি, গিভ মি কে গিভ মি, এরকম গোয়িংটা কি গানা আছে না এরকম? সো এটাও চাইলে আপনি করতে পারেন। এটা হচ্ছে লেট মি সি। ওকে, লেট মি সি, আমাকে দেখতে দিন। মিল্টন, ডিড ইউ সে লেট মি সি, আমাকে দেখতে দিন। আই থিঙ্ক, আমার মনে হয় দ্যাটস অ্যাবাউট, ওকে, দ্যাটস অ্যাবাউট, এটাকে 150 বলেন অনেকে, এবার সঠিক উচ্চারণ হচ্ছে 150। 150-এর সঠিক উচ্চারণ কি? 150। মাঝখানে একটা এন বলতে হবে। 101 থেকে 999 পর্যন্ত বলার জন্য প্রথমে কত হান্ড্রেড সেটা উল্লেখ করবেন, তারপর একটা এন বলবেন, তারপর বাকিটা বলবেন আর কি। 150 মাইলস সাউথ ওয়েস্ট অফ হিয়ার। আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট 150 মাইলস, 150 মাইল সাউথ ওয়েস্ট অফ হিয়ার। সাউথ ওয়েস্ট, ইনফ্যাক্ট ইটস 147 মাইলস টু বি এক্সাক্ট। 147 miles to be exact. So, in fact, it's 147 miles to be exact. So, it will take you at least say 3 to 4 hours by road. বুঝা গেল? So, খেয়াল করে দেখুন, I think that's about 150 miles southwest of here. Here না বলে we say here. I think that's about 150 miles southwest of here. বুঝা গেল? Here না বলে কি বলবো আমরা? Here. কারণ এখানে আর এর পরে ওই যে ই আছে, উচ্চারণ হয় না আর কি, অফ হিয়ার। এই যে ও এফ, এফ থাকলে তো ফ হওয়ার কথা, এটা ফ না বলে ভ বলবেন, অফ, অফ হিয়ার। আই থিঙ্ক 157 miles সাউথ ওয়েস্ট অফ হিয়ার। ইনফ্যাক্ট ইটস 147 miles টু বি এক্সাক্ট। এক্সাক্ট না বলে টু বি এক্সাক্ট, এক্সাক্ট। সো ইট উইল টেক ইউ অ্যাট লিস্ট সে 3 to 4 hours বাই রোড। আমি আবার বুঝাই বলতেছি, এই যে সি এর পরে টি আছে, এর কারণে টিটা বাদ দেওয়া যাবে। ইনফ্যাক্ট অথবা ইনফ্যাক্ট দুইটাই সঠিক। ওকে, 147 মাইলস, মাঝখানে একটা এন বলতেছি, এন্ড 147 মাইলস টু বি এক্সাক্ট। এক্সাক্ট না বলে কি বলবো আমরা? এক্সাক্ট, এক্স্যাক্টলি, এক্সাম। ইএক্স এর পরে ভাওয়াল থাকলে ইগ উচ্চারণ হয়, আর কনসোনেন্ট থাকলে ইগ হয়। যেমন ধরেন ইকসেপ্ট, ইক, এক্সচেঞ্জ, তারপর হচ্ছে এক্সকিউজ। আর কনসোনেন্ট, আর যদি ভাওয়াল থাকে, এই যে এখানে ভাওয়াল আছে, তাহলে গ উচ্চারণ হবে গ। ইগ, ইগ, ইগো, ইগ, এক্সাক্ট। ওকে, এক্সাম, এক্সামিনেশন, এক্সামিন, এক্সাম্পল, এক্স্যাক্টলি,
এক্স্যাক্ট, অনেকগুলো এক্সাম্পল বললাম। তাহলে এখানে আছে এক্স্যাক্ট। এক্স্যাক্ট না বলে, এক্স্যাক্ট না বলে এক্স্যাক্ট। এক্স্যাক্ট এই উচ্চারণটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। সো ইন ফ্যাক্ট ইটস 147 miles টু বি এক্স্যাক্ট, টু বি এক্স্যাক্ট। সো ইট উইল টেক ইউ say সে না বলে সে, it will take you, it will বলতে পারেন, take you at least say 3 to 4 hours by road, 3 থেকে 4 ঘন্টা by road. Wow, is it as far as that? Is it as far as that? ওকে, তো আমরা এভাবে বলবো। আশা করি পুরোটা বুঝতে পারলেন। এখন আমি পুরোটা আবার পড়ে দিচ্ছি, তারপর আপনাদের কাছ থেকে শুনবো। দেন আপনাদেরকে একটা ফুল গাইডলাইন দিব উচ্চারণের, যেটা অনুসরণ করে আপনি সুন্দর করে ইংলিশ শিখে ফেলতে পারবেন। তো দেখুন, hello, this is land transport information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week and I need to get to a town called Milton. Okay? Could you tell me how I can get there? দেখেন আমি কিন্তু জিহ্বা বাঁকা করে বলতেছি না। Could, এখানে খ স্ট্রং ভাবে বলতেছি। Tell me, ছ স্ট্রং ভাবে বলতেছি, বলছি আর কি। So could you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. Hereটাকে here. In fact, it's 147 miles to be exact. So it will take you at least say 3 to 4, মানে 3 থেকে 4 ঘন্টা লাগবে। এই যে আমি আবার সংখ্যা লিখে দিছি, 3 থেকে 4। ওকে, 3 to 4। সো 3 to 4 hours, এসের উচ্চারণটা হচ্ছে না, আর এর উচ্চারণটা হচ্ছে না, বাই রোড। ওকে, সো ওয়াও, ইজ ইট অ্যাজ ফার এজ দ্যাট? ওকে, আমরা পুরোটা বুঝিয়ে দিলাম, এখন আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা কে কে সুন্দর করে বলতে পারবেন একটু হাত তোলেন তো দেখি, সুন্দর করে হাত তোলেন। আমি আস্তে আস্তে আবার বলছি, আপনারা একটু ট্রাই করুন তো, আমাকে বলার আগে নিজের একবার ট্রাই করেন। 1 মিনিট নিজেরা ট্রাই করেন, আমাকে বলার আগে দেখেন নিজে নিজে। মাইক অফ রাখি। ট্রাই করেন। ওকে, বললেন আপনারা, এখন আমি আবার বলি। Hello, this is land transport information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week and I need to get to a town called Milton. আচ্ছা, বলার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এক লাইন এক টানে বলতে হবে। এক লাইন এক টানে বলতে হবে। সো হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন। আপনি যদি ব্যাঙ্গে ব্যাঙ্গে বলেন, হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন, এভাবে হবে? হবে না। এক লাইন এক টানে। হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week and I need to get to a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it will take you at least say 3 to 4 hours by road. Wow, is it as far as that? Okay? So এভাবে বলবেন আর কি। Okay. তো এখন কে কে বলতে চান, হাত তুলেন দেখি। এটা বয়েস নিলে ভালো হবে। চলো, অলরাইট, বয়েস দিব, দেখি আপনাদের কাছ থেকে শুনি।
অনেকে হাত তুললেন, 15 জন। আমরা কয়েকজনের কাছ থেকে শুনবো, সবার কাছ থেকে না। শেখ, আয়ান, হৃদয়, আপনি সবার আগে হাত তুলেছেন, আপনাকে জিজ্ঞেস করছি, বলুন। নিয়মটা জি আশা স্যার। করি বুঝতে পেরেছেন। আমি একটু বলি, আমাকে তো শোনা যায়? জি স্যার। অনেক সুন্দর শোনা যায়। ওকে, তাহলে আপনি এক লাইন এক লাইনে বলবেন প্রতি লাইন, আর হচ্ছে জিবা বাঁকা করে যে বলতে পারবেন। আপনি যেভাবে নর্মালি কথা বলেন সেভাবে বলবেন। কোন জায়গায় জি কোন স্যার। পরিবর্তন করতে হবে আর বাদ দিতে হবে, এখানে ইনফরমেশন মেই উচ্চারণ করতে হবে, এখানে বাদ দিতে হবে, এখানে মেই, এখানে হেল্প। মর্নিং, মর্নিং না বলে মর্নিং। টু, টু রন টু। তারপর কুড, স্ট্রং ভাবে। টেল, ক্যান, সেই, হিয়া, হিয়ার কি হিয়া, এক্সাক্ট, 150 আওয়াজ। এগুলো বজায় রেখে সুন্দর করে বলবেন। জি বলুন। হ্যাঁ। জি স্যার। Hello, this is Land Transport Information at Toronto Airport. How may I help you? Oh, good morning. I'm flying to Toronto Airport next week and I need to get to a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 115 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it will take you at least a say 3 to 4 hours by road. Wow, is it as far as that? মাশাল্লাহ, মাশাল্লাহ। 9.5 আউট অফ 10, অসাধারণ। আমি তো 10ও দিতে পারি। অসাধারণ, অসাধারণ। আর একটু প্র্যাকটিস করলে তো Thank you, একদম sir. সুপার হয়ে যাবে। গ্রেট জব মাই ডিয়ার, ইউ ডিড ইট ভেরি Sir, নাইসলি। thank you, হ্যাঁ। sir. ওকে, ওকে, আমরা আরেকজনের কাছে যাই। আমি একটা প্রশ্ন করি নাই, তাহলে এই যে আমি পড়ালাম, কই গেলেন আপনি? হ্যাঁ। আমি যে লেসন গুলা দিলাম উচ্চারণ রিলেটেড, এটার বদৌলতে কিছুটা ইমপ্রুভমেন্ট উচ্চারণের ক্ষেত্রে বুঝতে পারছেন কিনা? আহ, মানে বুঝতে পেরেছেন আমার প্রশ্নটা? Ji, sir. আমার প্রশ্নটা বুঝেন না, আবার জিজ্ঞেস করি। এই যে আমি ক্লাসটা করালাম উচ্চারণের উপরে, না আপনি যে নিজের মধ্যে কি একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন? আপনি আগে কেমন উচ্চারণ করতেন এটা তো আর আমি জানি না। সো কেমন উন্নতি ফিল করছেন এই ক্লাসটা জি করার? স্যার, আগের চেয়ে এখন আপনার কথা শুনে এখন আগের চেয়ে বেশি উন্নত হয়েছে স্যার। উন্নত হয়েছে না? আমি তো আসলে জানতাম না কতটুকু, তাই সেই প্রশ্নটা জিজ্ঞেস করলাম। মাশাল্লাহ, ভালো লাগলো। তারপর এখানে একজনের নাম নাই, আরেকজনের নাম লেখা আছে ট্রাস্ট গ্রাফিক্স স্টুডিও। ওকে, এখানে হয়তো নাম নাই, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। আপনি বলুন। জি স্যার। হ্যাঁ, জি বলুন, আপনার নাম কি? আমার নাম স্যার মুজিব স্যার। এটা জি, হচ্ছে আমার জি, এজেন্সি নেম। জি, হ্যাঁ বুঝতে ট্রাস্ট পেরেছি। জি গ্রাফিক ওকে, স্টুডিও। প্লিজ স্টার্ট। ওকে। হ্যালো, দিস ইজ ল্যান্ড। ওকে স্যার, আবার শুরু করি। হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন এট টরন্টো এয়ারপোর্ট। হাউ মে আই হেল্প ইউ? ও, গুড মর্নিং। আই এম ফ্লাইং টু টরন্টো এয়ারপোর্ট নেক্সট উইক and I need to get to a town হুম। called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me say, I think that about 150 miles southwest of here. In fact, it's 147 miles to be exact. So it will take you get let's say 3 to 4 hours road. Wow, it is as far as that. মাশাল্লাহ, অসাধারণ হয়েছে আপনারও। আর একটু প্র্যাকটিস করলে আরো স্মুথ হয়ে যাবে আমার জি বিশ্বাস। স্যার, হ্যাঁ, তাই প্র্যাকটিস না? করলে আরো ভালো হবে স্যার, হ্যাঁ, তাহলে আমার আমি বিশ্বাস। এই যে অডিওটা সহ, নেটিভদের যে অডিওটা, যেটা সব থেকে স্ট্যান্ডার্ড অনেক বেশি, এটা সহ আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব না? তাহলে আপনারা বাসায় আর একটু সময় প্র্যাকটিস করতে পারবেন আমার মনে হয়। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। তবে অনেক অনেক সুন্দর হয়েছে। আমাদের বন্ধুদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করি। আহ কাকে জিজ্ঞেস করব? এখানে দেখতে পাচ্ছি আয়ানি সাহা, আপনি বলুন। থ্যাংক ইউ স্যার, আমি স্টার্ট করছি। জি। হ্যালো, দিস ইজ ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফরমেশন at Toronto Airport. How may I help you? Oh, good morning. I am flying to Toronto Airport next week and I need to get to a town called Milton. Could you tell me how I can get there? Milton, did you say? Let me see. I think that's about 150 miles southwest of here.
In fact, it's 147 miles to be exact. So it will take you at least, say, 3 to 4 hours by road. Wow, is it as far as that? মাশাল্লাহ, আপনি তো অসাধারণ ভাবে বলেছেন। আপনি কি ইমপ্রুভমেন্ট ফিল করতে পারছেন নিজের মধ্যে, যে না আগের থেকে এখন অনেক ইমপ্রুভ হইলো উচ্চারণ ক্ষেত্রে? আমি তো জানি না আগে কেমন উচ্চারণ করতেন, এই অ্যাটলিস্ট এই টেক্সটার ক্ষেত্রে। ডু ইউ সি এনি ইমপ্রুভমেন্ট? হ্যাঁ স্যার, অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, তাহলে আমি ভালো লাগছে এটা শুনে। থ্যাংক ইউ। আরো 25 জন বলতে চান? আরো 25 জন বলতে চান? তো এখন আমার ক্লাসে তো আরো অনেকগুলো স্লাইড, বাম পাশে দেখেন আরো কতগুলো স্লাইডস আছে, অনেকগুলো স্লাইডস। মাত্র একটা স্লাইডস নিয়ে আমরা পড়ে আছি। উই হ্যাভ দুটা স্লাইডস, 20 মোর স্লাইডস রিমেইনিং। সো কি করবো বলেন তো, সবার কাছ থেকে তো শোনা যাচ্ছে না সময়ের অভাবে। আমরা র্যান্ডমলি জিজ্ঞেস করছি আর করেছি। তো এখন আমি, আপনারা যদি আমাকে পারমিশন দেন, তাহলে আমরা সামনে আগাতে চাই এবং এটাকে হোম টাস্ক হিসাবে দিয়ে দিব। ঠিক আছে, হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। আপনারা এই পুরো টেক্সটটা পরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তাহলে আমি সবারগুলোই শুনতে পাবো। তাহলে আহ, আমরা কি সামনে আগাবো, এবং আপনারা সবাই এই হোমওয়ার্কটা করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো ইনশাল্লাহ? ওকে। Yes, Yes, yes. sir. Yes, 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 sir. yes, but ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য পারমিশন। অ্যান্ড আপনারা যেহেতু করবেন, আমার নাম্বার সবার কাছে আছে আছে নিশ্চয়ই, 01893620491। নাম্বারটা কি এখানে দিয়ে দিব নাকি? না, অজবরল হয়ে যাবে দিয়ে দিলে। সবার কাছে আছে মোরলেস, আই বিলিভ, নাকি নাই কি জানে। তো তাহলে দিস ইজ ইয়োর হোম টাস্ক। সবাই হোমওয়ার্কটা করবেন, পরে আমাকে কি করবেন, রিডিং পরে মানে ভয়েস দিবেন আর কি, আমাকে পাঠাবেন। ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট? বুঝতে পারলেন? আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01836200491। Okay, hope this will not bother you. তাহলে এখন আমি আপনাদেরকে উচ্চারণের কিছু গাইডেন্স দিতে চাই, গাইডলাইন বলা যেতে পারে। তো সেটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এখন সুন্দর উচ্চারণ, এই যে ওনারা যে কয়জনে বলেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু বলেছেন। মানে অ্যাটলিস্ট বোঝা যায় সুন্দর করে, এটাই হচ্ছে কথা। কোনো অ্যাকসেন্ট নাই ওনাদের, একদম বাংলায় যেভাবে কথা বলছেন ইংলিশও সেম, কোনো অ্যাকসেন্ট নাই। কিন্তু এটা মডার্ন উচ্চারণ, এটা আধুনিক উচ্চারণ, এটা সবাই বুঝবে, পুরো পৃথিবীর মানুষ বুঝবে। ঠিক আছে, এটার হচ্ছে দ্য বিউটি অফ মডার্ন আরপি, যেখানে আপনার ইংলিশটা সবাই বুঝতে পারছে। মেইন কথা কি, সবাই বুঝতে পারছে, এটা হচ্ছে কথা, সুন্দরভাবে বুঝতে পারছে। সো why do you learn English? You learn English to communicate with people. If people won't understand what you are saying, অনেকগুলো শব্দ আমরা ভুলভাল উচ্চারণ করি, যেগুলো ভুল উচ্চারণ করলে অন্যরা বুঝতে পারবে না, অন্য দেশের মানুষরা যারা সঠিকটা জেনে অভ্যাস। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য শুদ্ধ উচ্চারণের কোনো বিকল্প নাই। দিস ইজ ওয়াই আমি আপনাদেরকে একটা ফুল গাইডলাইন দিচ্ছি, যে গাইডলাইনটা অনুসরণ করে নিজে বাসায় চেষ্টা করলে আপনাদের উচ্চারণটা অনেক সুন্দর হয়ে যাবে। 5 মিনিট লাগবে গাইডলাইনটা পুরো দিতে। এটা কিন্তু মানে একটা গাইডেন্স, ফুল গাইডেন্স, পুরো উচ্চারণের কি কি শিখবেন আপনি, মানে কি কি স্টাডি করবেন, একটা বিষয়ে কোন জিনিসটা শিখবেন কোন জিনিসটা শিখবেন না, এটা বোঝাটা জরুরি। এটা যে জেনে গেলে এখন অনলাইনের রিসোর্সেস অ্যাভেলেবল আছে, সো ভিডিওস আছে, চ্যাট জিপিটি আছে, জিজ্ঞাসা আপনি পেয়ে যাবেন, মানে জিজ্ঞেস করলেই। তো ইটস নট আ বিগ ডিল টু লার্ন এনিথিং, বাট ইউ হ্যাভ টু নো হোয়াট টু লার্ন, রাইট, এন্ড হাউ টু লার্ন। আমি একটা শর্ট ডেসক্রিপশনের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা আলোচনা করছি। এখানে 10টা আইটেমস বা 10টা ব্যাপার আপনাদেরকে শেখার জন্য সাজেস্ট করছি। ঠিক আছে, আমি তো অনেকগুলো কাভার করছি, করব ভবিষ্যতে আরো। তো 1 নাম্বার হচ্ছে প্রতিটা সিঙ্গেল ওয়ার্ড, শব্দের সঠিক উচ্চারণটা শেখা। প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আহ, প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ আমরা বাংলাদেশে পারি না। আমি 3000 শব্দ নিয়ে একটা স্টাডি করেছিলাম, সেখানে আমি দেখলাম প্রায় 417টা শব্দের মতো ভুল উচ্চারণ করেন।
তো এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যখন একটা শব্দ পাবেন সেটা গুগল থেকে চেক করে নেবেন এর উচ্চারণটা আসলে কি। অনেকগুলা শব্দ আমরা ভুল উচ্চারণ করি, সেই ভুলগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা হলো প্রথম জিনিস, যে প্রতিটা শব্দের সঠিক উচ্চারণ করতে পারাটা গুরুত্বপূর্ণ। আমি দেখি তো এটার উপরে কিছু পাই কিনা, আমার এখানে আছে কিনা, থাকলে একটু দিয়ে দিব দাঁড়া। কোথায় থাকতে পারে? আচ্ছা, লেট মি চেক, প্লিজ গিভ মি আ ফিউ সেকেন্ডস। সো প্রতিটা সিঙ্গেল ওয়ার্ডের সঠিক উচ্চারণ। ওকে, ইউ নিড টু প্রনাউন্স ইচ ওয়ার্ড কারেক্টলি। ভুল উচ্চারণ করলে একটা শব্দ বলতে চাচ্ছেন, একটা হয়ে গেল আরেকটা, তাহলে তো হবে না, তাই না? আচ্ছা, আমি অ্যাজ এন এক্সাম্পল আপনাদেরকে কিছু শব্দ দিচ্ছি। এই যে দেখেন, যেগুলো ভুল উচ্চারণ আপনারা করেন, একটু এক্সপ্লোর করে দেখবেন। যেমন এগুলো সিঙ্গেল ওয়ার্ড, এখানে জাস্ট কয়েকটা দিলাম আর কি। এগুলো শেষ না, এগুলো হচ্ছে স্টার্টিং। এই শব্দগুলো আপনারা ভুল উচ্চারণ করেন আমার দাবি। দেখেন তো, প্রথমটাকে কি বলেন, এনসিয়েন্ট বলেন কিনা? এটা সঠিক উচ্চারণ হচ্ছে এনশন্ট। কি হবে? এনশন্ট। বোঝা গেল এক। এটাকে এবল বলেন কিনা? তো এটা সঠিক উচ্চারণ হচ্ছে এইবল। এই বল, এবল না। এটাকে বেবি বলেন কিনা? বেবি ভুল উচ্চারণ, সঠিক হচ্ছে বেইবি। এটাকে বেসিক্যালি বলেন কিনা? তো এটা হবে বেসিকলি, বেসিক্যালি না। এটাকে সার্টিন বলেন কিনা? সঠিক উচ্চারণ হচ্ছে সার্টুন। এটাকে ক্রেড বলেন, সঠিক উচ্চারণ হচ্ছে ক্রিয়েট। এটাকে ডিসিশন বলেন, সঠিক উচ্চারণ হচ্ছে ডিসিশন। এটাকে ডুনেট বলেন, সঠিক উচ্চারণ হচ্ছে ডোনেট। ডুনেট ভুল উচ্চারণ। এটাকে ইভিনিং বলেন অনেকে, এটা সঠিক উচ্চারণ হচ্ছে ইভনিং। এটাকে এসেনশিয়াল বলেন, সঠিক উচ্চারণ হচ্ছে ইসেনশিয়াল। এটাকে জেনরি জেনার কি বলেন, বলেন তো দেখি, এটা পারেন কিনা দেখি। হ্যাঁ, এটাকে কি বলেন? জেনরি জেনার বুঝি, কি বলেন? হুম? Jenner, হুম? Jenner, Jenner, Genre. সবাই ভুল বললেন, এটা জেনরিও না জেনার না, এটা হচ্ছে জনরা। এটা কি? এটা হচ্ছে জনরা। কোনো একটা সেক্টর, কোনো একটা সেক্টর মানে কোনো একটা বিষয়বস্তু, কোনো একটা টপিক, এই জিনিসটাকে জনরা বলা হয় আর কি। যেমন আমি ইংলিশ জনরাতে কাজ করছি। এই যে মুভির বিভিন্ন জনরা থাকে না, জনরা, ওই শব্দটা এটা। তাহলে অনেক শব্দ এরকম আমরা ভুল করি, সো ভুলগুলা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিটা সিঙ্গেল ওয়ার্ডের সঠিক উচ্চারণ না করলে আপনার ওভারঅল উচ্চারণ ঠিক হবে না। নাম্বার 2 আর 3 হচ্ছে স্ট্রেচ শেখা। একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেচ, আর একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রেচ। ওয়ার্ড স্ট্রেচ মানে ওয়ার্ডের ভিতরে, মাঝখানে বা শুরুতে চাপ দিয়ে পড়তে হয়। স্ট্রেস মানে তো চাপ, তাই না? একটু জুড়ে পড়া, এমফাসিস করে পড়া আর কি। সো ওয়ার্ডের ভিতরে চাপ দিয়ে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখেন এটা, আহ, এই যে এটা এখানে মেই যেটা, এখানে একটা ওয়ার্ড স্ট্রেস, এটা এই এই এখানে একটা স্ট্রেস দিয়ে পড়তে হবে। আমরা দেখেন ইনফরমেশন না বলে বলবো ইনফরমেশন। এই যে মেইশন, একটা চাপ দিয়ে বললাম না? মেইশন, একটা চাপ দিয়ে বললাম ইনফরমেশন। এই মেই যে চাপ দিয়ে বললাম, এরকম অনেকগুলো শব্দের মাঝখানে শুরুতে স্ট্রেচ করতে হয়, স্ট্রেচ সিলেবল থাকে, এবং সেখানে আপনি যদি চাপ দিয়ে পড়েন, এটাকে বলে ওয়ার্ড স্ট্রেস। এবং শুদ্ধ উচ্চারণের জন্য ওয়ার্ড স্ট্রেসটা জানা খুবই জরুরি। তারপর যে সেন্টেন্স স্ট্রেচ, সেন্টেন্সের ভিতরে কিছু শব্দ আছে যাদেরকে বলা হয় কন্টেন্ট ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ড হলো কোনগুলা? নাউন, প্রোনাউন, মেইন ভার্ব, প্রোনাউন না, ভুল বললাম, নাউন, মেইন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এগুলাকে কন্টেন্ট ওয়ার্ড বলা হয়। এই ধরনের শব্দ বাক্যের বিশেষ করে শুরুতে বা মাঝখানে থাকলে চাপ দিয়ে পড়তে হয়। শেষে না, শেষে চাপ হয় না সাধারণত আর কি। শেষে আবার আরেকটা জিনিস হয় ইন্টোনেশন, সেটা বলছি, কিন্তু তার আগে সেন্টেন্স স্ট্রেচ মানে হলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই ধরনের নেগেটিভ ওয়ার্ড অনেক সময় চাপ দিয়ে পড়তে হয় শব্দের শুরুতে বা মাঝখানে। ঠিক আছে? জুড়ে পড়তে হয় অন্যান্য শব্দ। সহজ কথায়, যে শব্দটা গুরুত্বপূর্ণ, যে শব্দটা অন্য শব্দ থেকে গুরুত্বপূর্ণ, সেটাকে একটু চাপ দিয়ে পড়াই হলো সেন্টেন্স স্ট্রেচ। তাহলে 3টা টপিক আমি শর্টকাট বুঝিয়ে দিলাম। 4 নম্বর যেটা নিয়ে স্টাডি করবেন, এগুলো নিয়ে লং স্টাডি করতে হবে। ইন্টোনেশন। ইন্টোনেশন মানে স্বরের ওঠানামা, এটাও গুরুত্বপূর্ণ সুন্দর উচ্চারণের জন্য। ইন্টোনেশন হচ্ছে আমার স্বর, স্বর মানে কি? কণ্ঠ। এই যে আমি বলছি, আমার স্বর, স্বরের যে ওঠানামা, আপস এন্ড ডাউনস, এটাকে ইন্টোনেশন বলে, বিশেষ করে শব্দের শেষের দিকে। কিছু ক্ষেত্রে রাইজিং ইন্টোনেশন হয়, কিছু ক্ষেত্রে ফলিং হয়, আরেকটা আছে রাইজিং ফলিং, রাইজিং হয় আবার ফলিং হয়, ওইদিকে যাচ্ছে না, কঠিন। রাইজিং আর ফলিং নিয়ে থাকি। রাইজ মানে কি? উপরে ওঠা, আর ফল মানে নিচে নামা। তো এখন রাইজিং ইন্টোনেশন কখন হয়? যেমন ইয়েস নো কোয়েশ্চনের শেষের দিকে রাইজিং হয়। যেমন ডু ইউ লার্ন ইংলিশ, আমি ইংলিশটাকে জুড়ে বললাম। ডু ইউ গো দেয়ার, দেয়ারটাকে জুড়ে বললাম।
ওকে, ডু লাইক মি? ইয়েস নো কোয়েশন তো, অক্সিলারি দিয়ে শুরু হয় যে প্রশ্ন শেষের দিকে জুড়ে বললাম, এই জিনিসটাকে ইন্টোনেশন বলে। আবার অ্যাসার্টিভ বাক্যে শেষে আবার ধরেন আসতে হয়, ইম্পারেটিভ বাক্যে কিংবা হচ্ছে ডব্লিউএস কোয়েশন আসতে হয়। ঠিক আছে, জুড়ে কোন কোন জায়গায় হয়? যেটা বললাম যে ইয়েস নো কোয়েশন, আর আনসার্টিনটি বা সারপ্রাইজ, কিংবা হচ্ছে আহ, ধরেন লিস্ট, লিস্ট থাকলে একাধিক জিনিস যদি থাকে সেই ক্ষেত্রে এন্ডের আগ পর্যন্ত জুড়ে হয়। যেমন আমরা বলতে পারি আই নিড টু বাই অ্যাপলস, অরেঞ্জেস, ব্যানানাস অ্যান্ড অন্য কিছু একটা বললাম। সো বেসিক্যালি এন্ডের আগ পর্যন্ত জুড়ে বলতে হয়, জিনিসটা কি ইন্টোনেশন বলে, একটু স্টাডি করলে পেয়ে যাবেন। কন্ট্রাকশন মানে সংক্ষেপণ, সংক্ষেপ করে বলা কোনো কিছুকে। যেমন আই এম কে আমরা কি বলি? আই এম। ইট ইজ কে ইটস, দেয়ার কে দেয়া বলি না? তাহলে গোয়িং টু কে গানা, ওয়ান টু কে ওয়ান, হ্যাভ টু কে হ্যাভটা, এরকম ভাবে ফর্মাল ইনফর্মাল আছে কন্ট্রাকশনস, এটা একটু শিখবেন, তাহলে স্পিকিংটা ফাস্ট হবে। দেন এসপিরেশন, যেটা অলরেডি আজকে বলেছি, ফ, ঠ, খ, এই তিনটাকে ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে হবে, তাহলে অনেক ভালো হয়। দেন সাইলেন্ট লেটার্স, অনেকগুলো শব্দ আছে যাদের একটা শব্দের মাঝখানে শুরুতে শেষে বিভিন্ন লেটার উচ্চারিত হয় না, যেমন সাইলেন্ট লেটার এ, যেমন বেসিকলি যেটা একটু আগে পেলাম, এটা উচ্চারণ হয় না। অটোমেটিকলি, প্র্যাকটিক্যালি এ উচ্চারণ হয় না। আইসি এ ডবল এল ওয়াই থাকলে ইকলি হয় না। সাইলেন্ট লেটার বি, যেমন ডাউট, বি তাকে কিন্তু উচ্চারণ হয় না। তারপর হচ্ছে ড্যাট, সাটল, উচ্চারণ হয় না, তাই না? তারপর হচ্ছে এই যে সি, যেমন ফেসিনেট, ফেসিনেট না বলে ফেসিনেট, এরকম অনেকগুলো শব্দ আছে। ডি, ডি কখন সাইলেন্ট হয়? যেমন বাজেট, আপনি কি বাজেট বলেন? ব্রিজ, নক, নলেজ, সো এরকম ভাবে আর কি। তো প্রতিটা শব্দেরই সাইলেন্ট লেটার্স আছে, বর্ণেরই। তো এটা একটু শিখবেন, সবগুলা না, 26টা থেকে হয়তো 4-5টা নাই, বাকিগুলার মোরলেস আছে। উচ্চারণের কিছু টেকনিক্স আপনাকে শিখতে হবে, যেটা আমি অলরেডি কিন্তু শেখাচ্ছি। আমি এখন পর্যন্ত যতগুলা ক্লাস করিয়েছি সেগুলোর বিভিন্ন হ্যাকস আপনাদেরকে শিখাচ্ছি, যেগুলোর মাধ্যমে অনেক শব্দের শুদ্ধ শুদ্ধ উচ্চারণ শেখা যায়। টাং টুইস্টার্স প্র্যাকটিস করতে হবে, টাং টুইস্টার্স প্র্যাকটিস করলে মুখের জড়তা কাটে। টাং টুইস্টার্স মানে হলো যে বিভিন্ন যেমন বাংলা শুনেছেন না, পাখি পাকা পেঁপে খায়, এরকম ইংলিশও আছে। যেমন ফ দিয়ে একটা টাং টুইস্টার বলে, যেমন পিঠা পাইপা পিকটে প্যাক অফ পিকল পেপার সাব প্যাক অফ পিকল পেপার পিঠা পাইপা পিকট, ইফ পিঠা পাইপা একটা পিকল পেপারস ওয়ার দ্য প্যাক অফ পিকল পিঠা পাইপা পিকট, এরকম আছে আর কি। বি দিয়ে আছে, বচি বটা বটসাম বাটা বাচ্চি সেদ্ধ বাচ্চা বিটা, এরকম অনেকগুলো পাবেন যেগুলো বারবার বলে মুখের জড়তা কাটাবেন। এই যে আমি কথা বলছি আপনাদের সামনে, স্পন্টেনিয়াসলি বলছি, আমার কথা কি আটকায় সাধারণত? আটকায় না। অনেক সময় অ্যাটেনশন ব্রেক হলে অন্যদিকে গেলে তখন হয়তো মামলিং হইতে পারে, বাট এমনিতে হয় না। তো এটার কারণ কি? বিকজ আই প্র্যাকটিসড টাং টুইস্টার্স আ লট। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস টাং টুইস্টার্স টু স্পিক ন্যাচারালি and to speak spontaneously. Okay. One thing I must say, fluency does not mean you have to speak fast. Fluency means to speak without getting stuck. আপনি কথা বলছেন, থামছেন না, আটকাচ্ছে না, এটা হচ্ছে ফ্লুয়েন্সি। বাট মুখের জড়তা কাটানোর জন্য টাং টুইস্টার খুবই জরুরি। টাং টুইস্টার্স লেখে গুগলে গুগলে সার্চ দিলে শত শত টাং টুইস্টার্স পেয়ে যাবেন, সেগুলা প্র্যাকটিস করেন। দেন যদি পারেন আর কি, আইপিএ শিখবেন, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, টোটাল 40টা সাউন্ড, 20টা কনসোনেন্ট, 20টা ভাওয়াল, 24টা কনসোনেন্ট, এগুলো শিখলে যে কোনো শব্দের সঠিক উচ্চারণ করতে পারবেন উইদাউট এনিওয়ানস হেল্প। কারো হেল্প ছাড়া যে কোনো শব্দের সঠিক উচ্চারণ করতে পারবেন। এটা শিখলে ভালো, না শিখলেও চলে, মানে চলে যাবে, বাট শিখতে পারলে ভালো হয় আর কি। সো এই হলো টোটাল গাইডলাইন। এই গাইডলাইন অনুযায়ী, এবং আরো যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে লিসেনিং প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আরে ইউ হ্যাভ টু প্র্যাকটিস লিসেনিং। লিসেনিং প্র্যাকটিস করলে উচ্চারণটা, এবং বিশেষ করে অ্যাক্টিভ লিসেনিং। কি কি লিসেনিং প্র্যাকটিস করবেন? এই এই ইউটিউব চ্যানেলগুলো একটু দেখতে পারেন, ইউটিউবে দেখলে কার্টুন দেখতে পারেন। কার্টুন, কার্টুনটা আমি এখানে অ্যাড করি নাই, করবো কিনা অন্য ক্লাসে না হয় বলবো না। সো বিভিন্ন কার্টুন পাওয়া যায়, লিখবেন যে কার্টুনস ফর লার্নিং ইংলিশ, তাহলে আপনারা উচ্চারণটা মানে উচ্চারণ শিখবেন। লিসেনিং করতে হবে, অন্যরা কিভাবে ইংলিশটা বলছে সেটা বুঝলে তো আপনি সঠিক উচ্চারণটা শিখতে পারবেন, তাই না? বিশেষ করে এখানে মোস্ট ইম্পর্টেন্ট 6 মিনিট ইংলিশ, ঠিক আছে? এটা হচ্ছে 5 স্টার আমি বলবো, ঠিক আছে? এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা স্ট্যান্ডার্ড উচ্চারণ আপনাকে শেখাবে, এবং এটা একটু গুগলে সার্চ দিন কিংবা কিছুতে সার্চ দিলে খুঁজে বের করে ফেলবেন। আপনার আধুনিক লুক না পাওয়ার কিছু নাই। সো দিস ইজ দ্য ফুল গাইডলাইন অফ ইমপ্রুভিং প্রনাউন্সিয়েশন। আপনারা যদি এই গাইডলাইন অনুসারে নিজেরা প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, কিছু সময়, কয়েক মাস, মাস লাগবে না, হয়তো কয়েকদিন, 8-10 দিন, দেখবেন সুন্দর একটা উচ্চারণ শেখা হয়ে গেছে। সো এরকম একটা অনেস্ট গাইডলাইন কিন্তু পাওয়াটা, এটা অনেক ভাগ্যের ব্যাপার টু সাম এক্সটেন্ট আমি বলবো। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আন্তরিকভাবে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে যা যা শেখা, জানানো দরকার, যা যা তা জানাচ্ছি।
এখন বাকি দায়িত্ব আপনার, আপনার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। সব আছে এখন অনলাইনে, রিসোর্সেস অভাব ছাড়া মানে অভাব নাই। ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, কি লিখে সার্চ দেবেন এটা এখন তো বুঝে গেলেন, যে এই জিনিসগুলো লিখে সার্চ দেবেন, ভিডিওস দেখবেন, টিউটোরিয়াল দেখবেন, প্র্যাকটিস করবেন বাসায়। তো আপনার নিজেকে নিজে ইমপ্রুভ করতে হবে, নিজেকে নিজে শিখাতে না পারলে কেউ আপনাকে শেখাতে পারবে না। সো ইউ শুড বি ইয়োর ওন টিচার, টিচ ইয়োর সেলফ। মানে নিজে নিজে শেখা, নিজে চেষ্টা করে শেখা, এটাতে সফলতা বেশি আসে। যেমন আমি ক্লাস করাচ্ছি, শেখাচ্ছি, এটা আপনার সহজে পেয়ে যাচ্ছেন, ভালো, ঠিক আছে। বাট আপনি যদি কষ্ট করে শিখতেন, এটা মানে এটা অনেকদিন থাকবে। একটু কষ্ট করেন, দেখবেন এই এই বছর আপনার বছর। এই 2026 সালে যদি আপনি সফলতা অর্জন করতে না পারেন তাহলে হবে না। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখন পারলে এটা একটা মানে এটা একটা অনেক অপরচুনিটিস খুলে দেবে। এখন এই যে এআই এর জমানা আসছে, যুগ আসছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চারদিক ভরা, শত শত এআই আসছে, এবং এগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু করে ফেলতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি বিভিন্ন, তাহলে এআই এর ভাষাটা কি, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ। ইংলিশ দিয়ে প্রম্পটস দিলে, ইংলিশ দিয়ে ইংলিশটা বুঝলে আপনার জন্য মানে বিশাল অপরচুনিটিস, ইউ হ্যাভ ইভেন নো আইডিয়া। ইউ ক্যান মেক 100,000 a month if you learn English, if you know English properly। প্রপারলি ইংলিশটা শেখা জরুরি। এটা মোটামুটি হাই হ্যালো সবাই বলতে পারে এখনের সময়, সবাই পারে, ছোট বাচ্চারাও পারে। তো ভালো করে শিখেন, একটু কষ্ট করেন, আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। ওকে, কারো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে বলিন, 11টা প্রশ্ন দিয়ে রাখছেন অলরেডি। এখন আমরা উচ্চারণের টেকনিক আমার এবং ফুল গাইডলাইন দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা একটু সেন্টেন্স মেকিং শিখবো, বাক্য তৈরি শিখবো, তারপর আপনাদের প্র্যাকটিস সেশনে পাঠিয়ে দেবো। তো দেখুন, আমরা লাস্ট ডেতে প্রেজেন্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে ব্যবহার করবেন, অর্থ কেমন হবে, ডিটেলসে কথা বলেছি, আপনারা শিখেছেন। আজকে কথা বলবো পাস্ট ফর্ম নিয়ে। পাস্ট ফর্মের নিয়ে অনেকেরই কিছু ভুল ধারণা আছে, অনেকেই হচ্ছে ভুল করেন। তো সেই ভুলগুলো থেকে আহ, আমরা বেরিয়ে আসতে হবে, আহ, এবং হচ্ছে আপনারা আহ, একজন বললেন স্যার এডুকেশন নাকি এডুকেশন, এডুকেশন। ওকে, ডিইউ তে জ হয়, যেমন এডুকেশন, জিউরিং। ডিউরিং না বলে কি বলি আমরা অনেক সময়, জিউরিং বলি, তাই না? এডুকেট, এডুকেটেড, বোঝা গেল? ডিইউ তে জ হয়, এটাও একটা ব্যাপার আর কি। ওকে, সো তাহলে আমরা দেখি পাস্টম নিয়ে কথা বলি। পাস্টম হচ্ছে আহ আপনাদেরকে পিডিএফ দিয়েছি, কিন্তু 500টা ভার্বের পিডিএফ দিয়েছি, গ্রুপে দিয়েছি, বিকালের দিকে দিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম, একজন মনে করে দিলেন, তো পরে দিয়েছি, আপনারা একটু দেখবেন। তো তাহলে কি বললাম সেটা হলো পাস্টম নিয়ে কথা বলবো। পাস্ট হচ্ছে অতীত, প্রতিটা ভার্বের নিজস্ব একটা পাস্ট টেন্স আছে, রাইট? তো সাবজেক্ট, সরি, আপনি ধরেন এখানে ক্রিয়া, ক্রিয়া এটা হলো প্রেজেন্ট, এটার পাস্ট হচ্ছে এটা, ঠিক আছে? যদি আমরা বলি একটা সাবজেক্ট আর ভার্ব টু বলি, বা আই ওয়েক, আই ব্রাশড, আই ওয়াশড, আই প্রেড, বা আই কুকড সামথিং, তাহলে এখানে অর্থটা কেমন হবে বলেন তো? আমি একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ প্রশ্ন দিয়ে শুরু করি। যেমন আই কুকড এর বাংলাটা কি আপনার বলেন তো? এটা কি 1 নাম্বার হবে আমি রান্না করেছিলাম, নাকি 2 নাম্বার হবে করব নাকি করতেছি? কোনটা হবে? আই সাবজেক্ট প্লাস ভার্ব টু এর বাংলাটা কি হবে, আপনার কি মনে হয় কি হবে? আমি রান্না করি। আমি রান্না আমি আমি করেছিলাম। রান্না করেছিলাম। আমি রান্না করেছিলাম। গ্রেট চয়েস, আমি রান্না করেছিলাম। সাবজেক্ট প্লাস ভার্ব টু দিলে, ব্যবহার করলে আমি রান্না করেছিলাম, ছিলাম হবে 1 নাম্বার। তার মানে বুঝতেই পারছেন, যদি আমরা বলি আই ওক আপ, আমি জেগে উঠেছিলাম, আই ব্রাশড মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম, আই ওয়াশড মাই হ্যান্ডস, আমি আমার হাত ধৌত করেছিলাম। আই না হলে হি হতে পারে, হি প্রেইড, সো সে প্রার্থনা করেছিল, উই এক্সারসাইজ, আমরা ব্যায়াম করেছিলাম। সো ক্রিয়া পাস্ট হয় যখন, তখন ক্রিয়ার সাথে বাংলাতে ছিলাম চিলে হয় সরাসরি। আর যদি ছিলাম চিলে থাকে ক্রিয়ার সাথে, তাহলে সেই ভার্বের 2 নাম্বার ইংলিশটা দিয়ে দিবেন, পাস্ট ফর্ম দিয়ে দিবেন, এটাই। তো অনেকেরই যে ভুল ধারণাটা সেটা হলো মনে হয় পাস্ট টেন্স হলে মনে হয় ওয়াজ না। পাস্ট টেন্স হলে ওয়াজ হবে, ওয়াজ এর 3টা ব্যবহার আছে, ঠিক আছে, কিন্তু এটা কখন হবে? কন্টিনিউয়াস টেন্স হলে সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজ হবে। নর্মালি ছিলাম থাকলে সরাসরি পাস্ট ফর্ম হবে। আমি পুরো ব্যাপারটা আপনাদের সামনে একদম পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি এখনই, বেশি সময় লাগবে না, 10 মিনিট সর্বোচ্চ। দেখেন, বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সাথে ছিলাম চিলে ললাম থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে, মানে একটা কাজ করেছিলাম বোঝালে ভার্ব টু হবে। আর প্রশ্ন করলে সেক্ষেত্রে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, প্রশ্নের ক্ষেত্রে। প্রশ্ন করলে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, এখানে ওয়াজ ওয়ার বলা যাবে না, ওয়াজ ওয়ার বলতে হবে কন্টিনিউয়াস টেন্সে। দেখেন,
করিম সকালে একটি কলা খেয়েছিল। অ্যাসার্টিভ বাক্য করিম এইট। করিম ইট না হয় করিম এইট। করিম খেয়েছিল। করিম কি খেয়েছিল? দেখুন খাওয়া, খাওয়ার সাথে ছিল আছে। ইট মানে খাওয়া, এটার পাস্ট ফর্মটা ব্যবহার করলাম করিম এইট সাবজেক্ট ভার্ব। করিম একটি কলা খেয়েছিল আ বানানা সকালে ইন দ্য মর্নিং। করিম এইট আ বানানা ইন দ্য মর্নিং। সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু। এখন আপনার প্রশ্ন, তাহলে ওয়াজওয়ার কখন? ওয়াজওয়ার কখন দিব? ওয়াজওয়ার দিবেন হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কিরকম? আমরা যদি বলতাম যে করিম সকালে একটি কলা খাইতেছিল, খেয়েছিল না বলে আমরা খাইতেছিল বা খাচ্ছিল বলতাম। এখানে মাঝখানে একটা তে থাকতো, খাইতেছিল খাচ্ছিল তে থাকতো, তখন হচ্ছে ওয়াজওয়ারটা হতো। আচ্ছা আপনারা বলেন তো এখানে কি তে আছে? নেই, যেহেতু নেই সেহেতু ওয়াজওয়ার হবে না। ওয়াজওয়ার হতো যদি এখানে তে থাকতো বা কন্টিনিউয়াস বোঝাতো, সে কারণে আর কি। করিম সকালে একটি কলা খেয়েছিল। করিম এইট আ বানানা সকালে ইন দ্য মর্নিং, সাবজেক্ট প্লাস ভার্ব টু। করিম এইট আ বানানা ইন দ্য মর্নিং। করিম সকালে একটি কলা খেয়েছিল, সাবজেক্ট প্লাস ভার্ব। প্রশ্ন, তুমি কি গত মাসে এই মোবাইলটি কিনেছিলে? ইয়েস নো কোয়েশ্চন অক্সিলারি দিয়ে শুরু করেন। অক্সিলারিটা কি হবে? এই যে কিনেছিল, ছিল ছিলাম ছিলে আছে, ডিড দিবেন, ডিড। ডিড দিয়ে প্রশ্ন করবেন। সাবজেক্ট দিবেন, ভার্বের 1 নাম্বার ইংলিশ দিবেন। প্রশ্নের ক্ষেত্রে কিন্তু 1 নাম্বার, ভার্ব 1 হবে। আর অ্যাসার্টিভে ভার্ব 2, 2 নাম্বার ইংলিশ। খেয়াল করে দেখেন, ডিড দিবেন, ডিড সাবজেক্ট, ডিড ইউ বাই, ডিড ইউ বাই। ওকে, তো ডিড ইউ বাই কি? এই মোবাইল ফোনটি, দিস মোবাইল ফোন গত মাসে লাস্ট মান্থ। তাহলে বাক্যটা হলো ডিড ইউ বাই দিস মোবাইল ফোন লাস্ট মান্থ। তুমি কি গত মাসে মোবাইল ফোনটি কিনেছিলে? ওকে, তো ডিড ইউ বাই, ডিড সাবজেক্ট ভার্ব 1, দিস মোবাইল ফোন গত মাস লাস্ট মান্থ। তো এখানে কি দিলাম? ডিড সাবজেক্ট ভার্বের 1 নাম্বার ইংলিশ দিলাম, মানে ভার্ব 1 দিলাম। ডিড ইউ বাই দিস মোবাইল ফোন লাস্ট মান্থ, ডিড সাবজেক্ট ভার্ব 1। তো এখন প্রশ্ন, আচ্ছা ভার্ব 1ই কেন দিতে হয়? ভার্ব 2 দিলে হবে না বা 3 দিলে হবে না? উত্তর হচ্ছে না। এটার কারণ দুই ভাবে বলবো। 1 নাম্বার যেটা সব থেকে জনপ্রিয় কারণ, সেটা হলো বাই তো একটা মানে ডিড তো একটা নিজে পাস্ট, তো একটা বাক্যে একাধিক পাস্ট আসলে দেওয়া যায় না, দ্যাটস ওয়াই প্রেজেন্ট দিতে হচ্ছে। আর 2 নাম্বার কারণ, যেটা সত্য কারণ, সেটা হলো ডিড একটা ডু ভার্ব। ডু ডাজ ডিড ডান এগুলোকে ডু ভার্ব বলা হয়। তো একটা নিয়ম আছে আন্তর্জাতিক, সেটা হচ্ছে ডু ভার্ব এবং মডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম বসে। ডু ভার্বস এবং মডাল ভার্বস এর পরে প্রেজেন্ট ফর্ম বসে বাক্যের মধ্যে আর কি। তো ডিড যেহেতু ডু ভার্ব, সে কারণে এখানে প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1 হলো। ভার্ব 1 কে আমরা প্রেজেন্ট ফর্ম বলি। তো যেভাবে মনে রাখার রাখেন, বেসিকলি প্রশ্ন করলে আপনি ভার্বের 1 দিবেন, এটাই হচ্ছে কথা। ডিড দিবেন, সাবজেক্ট ভার্ব 1 দিবেন। ডিড সাবজেক্ট ভার্ব 1। সো ডিড ইউ বাই দিচ্ছি আমরা, কেনার ইংলিশ প্রেজেন্ট ফর্ম বাই। ডিড ইউ বাই দিস মোবাইল ফোন গত মাসে লাস্ট মান্থ। তারপর গতকাল তারা কোথায় খেলেছিল? এই যে ডব্লিউএস কোয়েশ্চন, প্রথমে ডব্লিউএস শর্ট, কোথায় ওয়্যার, অক্সিলারি ডিড। ওকে, ওয়্যার ডিড সাবজেক্ট হচ্ছে দেই। ওয়্যার ডিড দে প্লে ইয়েস্টারডে। ওয়্যার ডিড দে প্লে ইয়েস্টারডে। ডব্লিউএস ওয়্যার, কোথায় ওয়্যার, অক্সিলারি ডিড সাবজেক্ট হচ্ছে ইন দে। ওয়্যার ডিড দে প্লে ইয়েস্টারডে। ডাব্লিউএস অক্সিলারি সাবজেক্ট ভার্ব 1। ওয়্যার ডিড দে প্লে ইয়েস্টারডে, গতকাল তারা কোথায় খেলেছিল। ওয়্যার ডিড দে প্লে ইয়েস্টারডে। তাহলে 3টা বাক্য, একটা অ্যাসার্টিভ আর 2টা হচ্ছে প্রশ্ন। ওকে, একটা অ্যাসার্টিভ আর 2টা কি? প্রশ্ন। সাবজেক্ট প্লাস ভার্ব 2 আর অ্যাসার্টিভে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1। একটা কাজ করেছিলাম, ছিলাম ছিলে থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব 2, আর প্রশ্নের ক্ষেত্রে ডিড সাবজেক্ট ভার্ব 1। আর কন্টিনিউয়াস হলে হচ্ছে ওয়াজ ওয়্যার দিবেন। ঠিক আছে, আমি সেই ব্যাপারটা আলোচনা করছি আপনাদের মাঝে, তাহলে বুঝতে পারবেন। সেই ব্যাপারটা হচ্ছে এরকম। আহ ওয়াজওয়্যারের ব্যবহার আর কি। যেমন ওয়াজওয়্যারের 3টা ব্যবহার আছে। এমিদারের 3টা ব্যবহার না? সেম ওয়েতে ওয়াজওয়্যারেরও কিন্তু 3টা ব্যবহার। এমিদারের 3টা, ওয়াজওয়্যারেরও 3টা। তো এখন দেখুন, এমিদারের 3টা হলে ওয়াজওয়্যারের যদি 3টা হয়, ঠিক আছে, তো বেসিকলি এখানে আমরা 3 নাম্বার ইংলিশ, যেটা 3 নাম্বারটা সবারই জানা এবং সব থেকে কমন এবং পরিচিত। কিরকম? যেমন আমি তোমার জন্য, আমি অতীতে চলমান করতেছিলাম বুঝালে ওয়াজ প্লাস ভার্ব আইএনজি। না, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, এই যে কন্টিনিউয়াস একটা কাজ করতেছিলাম। সো আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, ওয়াজ প্লাস ভার্ব আইএনজি। আমি সেখানে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং দেয়ার। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। হি ওয়াজ কামিং। সো একটা কাজ করতেছিলাম, এই যে তে ছিলাম, মাঝখানে একটা তে আছে দেখেন, কন্টিনিউয়াস বোঝাচ্ছে এটা দিয়ে। করতেছিলাম, তে ছিলাম থাকলে ওয়াজ প্লাস ভার্ব আইএনজি, এটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্ব আইএনজি। একটা প্রশ্ন, ওয়াজ কখন, ওয়ার কখন? এটার একদম ফিক্সড রুল আছে, নিয়ম আছে। সেটা হলো যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ওয়াজ। যেমন আই মানে আমি, সিঙ্গুলার একজন। হি হচ্ছে সে, সিঙ্গুলার। সি সিঙ্গুলার। ইট সিঙ্গুলার। আর হচ্ছে করিম সিঙ্গুলার, সো ওয়াজ।
প্লুরাল হলে ওয়ার, যেমন ইউ ওয়ার, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, এরকম আর কি। প্লুরাল হলে ওয়ার, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো ওয়াজের কখন কোনটা বসবে। এখন 3 নাম্বারটা সবাই জানেন, বাট 1 এবং 2 হয়তো একটু অজানা। তা আমরা সেটা আলোচনা করছি। যেমন 1 নাম্বার যেটা, যে অতীতে বাংলা বাক্যের শেষে ক্রিয়া না থাকলে ওয়াজের। ক্রিয়া নাই তো কি করবেন, ওয়াজের দিবেন। কারণ আমি গতকাল অসুস্থ ছিলাম, এখানে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? নো। সো অসুস্থ দিয়ে কি কোনো কাজ করা বোঝায়? অসুস্থ দিয়ে কোনো কাজ করা বোঝায় না আসলে। তো সেই ক্ষেত্রে আপনি ওয়াজের দিবেন। অসুস্থ একটা অ্যাডজেক্টিভ। আমি গতকাল অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক ইয়েস্টারডে, গতকাল ইয়েস্টারডে, আই ওয়াজ সিক ইয়েস্টারডে, আই ওয়াজ সিক ইয়েস্টারডে। তাহলে এখানে ভার্ব না থাকার কারণে ওয়াজের দিচ্ছি, আই ওয়াজ সিক ইয়েস্টারডে। 2 নাম্বার হচ্ছে ক্রিয়ার সাথে হয়েছিলাম থাকলে ওয়াজের প্লাস ভার্ব 3। যেমন রুমটি সকালে ঝাড়ু দেওয়া হয়েছিল, একটা কাজকে করা হয়েছিল। দেখেন এখানে ঝাড়ু দেওয়া একটা ক্রিয়া, এর সাথে আছে হয়েছিল। তো এরকম হলে ওয়াজওয়ার দিবেন, এটা প্যাসিভ সেন্টেন্স, তারপরে ভার্ব 3 দিবেন। যেমন এখানে সাবজেক্ট হচ্ছে রুমটি দা রুম। ওকে, তাহলে হয়েছিল আছে, ক্রিয়ার সাথে হয়েছিল, এর জন্য ওয়াজওয়ার প্লাস ভার্ব 3। তাহলে দা রুম ওয়াজ সোয়েপ্ট, ঝাড়ু দেওয়ার ভার্ব 3 হচ্ছে সোয়েপ্ট। সুইপের ভার্ব 3 সোয়েপ্ট, সুইপ মানে ঝাড়ু দেওয়া। ঝাড়ু এবং দেওয়া দুইটা শব্দ মিলেই একসাথে হচ্ছে ঝাড়ু দেওয়ার ইংলিশ হচ্ছে সুইপ। দেওয়ার জন্য কিন্তু আলাদা কোনো ইংলিশ নাই, দুইটা মিলেই একসাথে ইংলিশ, সুইপ মানে ঝাড়ু দেওয়া। তাহলে দা রুম ওয়াজ সোয়েপ্ট সকালে ইন দ্য মর্নিং। এখানে ক্রিয়ার সাথে হয়েছিলাম আছে, ওয়াজার প্লাস ভার্ব 3 হচ্ছে। তো দেখেন ওয়াজার প্লাস ওয়াজার পরে ভার্ব আসলে ভার্ব 3ও বসে, ভার্ব আইএনজিও বসে। আপনাকে খুব সূক্ষ্মভাবে, খুব কেয়ারফুলি বাছাই করে ফেলতে হবে কোন ক্ষেত্রে ভার্ব 3, কোন ক্ষেত্রে ভার্ব আইএনজি। দুইটা দুই রকম কিন্তু আলাদা। একটা হচ্ছে করতেছিলাম, অপেক্ষা করতেছিলাম, তেছিলাম, করতেছিলাম থাকলে ওয়াজার প্লাস ভার্ব আইএনজি। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আই ওয়াজ গোয়িং দেয়ার, কিছু একটা করতেছিলাম। আর হচ্ছে জারো দেওয়া হয়েছিল, একটা কাজকে করা হয়েছিল, ওয়াজার প্লাস ভার্ব 3। রুমটি জারো দেওয়া হয়েছিল, তাহলে দ্য রুম ওয়াজ সোয়েপ্ট ইন দ্য মর্নিং। সুইপের ভার্ব 3 সোয়েপ্ট, বোঝা গেল? দ্য রুম ওয়াজ সোয়েপ্ট সকালে ইন দ্য মর্নিং, ওয়াজার প্লাস ভার্ব 3। তাহলে ব্যাপারটা খুবই সিম্পল, ইজন্ট ইট? সিম্পল না? একটা একটা হলো ওয়াজ, ক্রিয়ার সাথে হয়েছিলাম, ওয়াজার প্লাস ভার্ব 3, ওয়াজার প্লাস ভার্ব 3। 3 নাম্বার যে ভার্বটা থাকবে সেই ভার্বের 3 নাম্বার ইংলিশ, এই যে সোয়েপ্ট এটা। আর একটা হচ্ছে, আর 3 নাম্বারটা হলো করতেছিলাম, তেছিলাম থাকলে ওয়াজার প্লাস ভার্ব আইএনজি, আইএনজি। দুইটা সম্পূর্ণ দুই রকম। এটা হচ্ছে করতেছিলাম আর এটা হচ্ছে হয়েছিলাম, দুই রকম না? সো তাহলে এই যেমন আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আর প্রথমটাতে তো কোনো ভার্বই তো নাই, ভার্ব নাই, তো ওয়াজ ওয়ার দিবেন, ছিল, ছিলাম, ছিলে থাকলে। আমি পুরো কঠিন ব্যাপারটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম সহজে। আপনাদের কাজ হচ্ছে বাসায় একটু স্টাডি করা, নিজেরা সেলফ স্টাডি করলে আরো প্রপারলি পারবেন। প্রতিদিন আমি 30টা করে শব্দার্থ দিচ্ছি, আজকেও দিলাম 30টা ফ্রেজেস, সেগুলো একটু শিখে নেবেন নিজেরা। লাস্ট হোমওয়ার্কের আনসারটা এখানে দেওয়া আছে, একটা স্ক্রিনশট দেন, সবাই মিলিয়ে নেবেন। ওকে, সে খেয়েছে, সে খেয়েছিল, দুইটার মধ্যে পার্থক্য মিস্টার শফিক প্রশ্ন করলেন। একটা হচ্ছে সে খেয়েছে, এখানে যেহেতু টাইম নাই, মানে খেয়েছে, তাহলে হি হ্যাজ ইটন, সে খেয়েছে, সে খাইলো আর কি, খাওয়ার কাজটা করলো। আর খেয়েছিল এটা বোঝা যাচ্ছে অতীতের কথা, সো হি এইট বা শি এইট। ভার্ব 2 হবে, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট সিম্পল। স্ক্রিনশট দিয়েছেন, মিলিয়ে নেবেন কার কয়টা হলো, কোন জায়গায় ভুল হচ্ছে, কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন। আমি ফ্রি হয়ে সেই অনুযায়ী আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর এগুলো একটু স্টাডি করবেন, কোনো জায়গায় আটকে গেলে আমি আছি সবসময় আপনাদের পাশে। আমি রিপ্লাই দিই না, এরকম কেউ আছে যে মেসেজ করেছেন রিপ্লাই দেয় নাই? সবার রিপ্লাই দিচ্ছি, সো ওইতো একটু দেরি হয় অনেক সময় রিপ্লাই দিতে, কিন্তু 100% রিপ্লাই দিব। আপনার মেসেজ করবেন আমাকে, যে কোনো প্রশ্ন, যা ইচ্ছা তা, কোনো সমস্যা নেই। আই এম অলওয়েজ হিয়ার টু সাপোর্ট ইউ। আমি আপনাদেরকে সাপোর্ট করলে আপনারা এগিয়ে যাবেন, আর আপনারা এগিয়ে গেলেই আপনারা মনে করেন যে অনেক অনেক দূর যেতে পারবেন। বেসিকলি আপনাদের চেষ্টা থাকতে হবে, নিজেদের চেষ্টাই হলো বড় চেষ্টা। আমি তো অ্যাজ এ টিচার আপনাদের আমার জায়গা থেকে যেভাবে পারি হেল্প করছি, আপনাদের নিজের চেষ্টা থাকবে কিনা। ওকে, ক্রিয়াটা একটু চিনিয়ে দিবেন প্লিজ। যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায়, কাজ করা বোঝায়, সেটাই হচ্ছে ক্রিয়া। বাংলা যদি চিন্তা করেন, যে যে শব্দের শেষে তেসি যুক্ত করা যায়, শিখতেছি, দেখতেছি, খাইতেছি, বলতেছি, তেসি যুক্ত করা যায়, সেটাই হচ্ছে ক্রিয়া। ওকে, আর তেসি যুক্ত না করতে পারলে ক্রিয়া না। যেমন ধরেন সময়, সময় দিয়ে কি কোনো
সময়তেছি বলেন বলেন না, বা আমার নাম কামরুল, বা রেস্টুরেন্ট আপনি কেউ বলেন রেস্টুরেন্টেছি বলেন না। অতএব এগুলো শব্দগুলো ক্রিয়া না, এটা অন্য অনেক কিছু হতে পারে। তাহলে আমি আজকের স্পিকিং টপিকটা বুঝিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটা স্ক্রিনশট দিয়ে নেন। হাউ অফেন ডু ইউ ইট আউট, উইথ হুম ডু ইউ গো? এটা তো খুবই সিম্পল, যে কত ঘন ঘন তুমি বাইরে খাও, কার সাথে তুমি বাইরে যাও। স্ক্রিনশট দিয়েছেন? স্পিকিং প্র্যাকটিসটাই আসল, অনেকেই যে চলে যাচ্ছেন এটা কিন্তু ঠিক না। প্র্যাকটিস না করে কেউ যাবেন না, আমি নিষেধ দিয়ে দিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে, কত ঘন ঘন তুমি বাইরে খাও, কার সাথে যাও? হলো যে আই আই অফেন ইট আউট অন উইকেন্ডস, আমি উইকেন্ডে বাইরে বাইরে খাই। ঠিক আছে, উইকেন্ড মানে ছুটির দিন, বাংলাদেশের শুক্র শনি, ইন্টারন্যাশনালি শনি রবিবার। ওয়েন আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই তখন। ঠিক আছে, তখন আমি বাইরে খাই। নাম্বার টু, উইচ রেস্টুরেন্ট ডু ইউ ইউজুয়ালি ভিজিট? কোন কোন রেস্টুরেন্টে তুমি সচরাচর ভিজিট করো বা ভ্রমণ করো? অর্থাৎ হচ্ছে আই ইউজুয়ালি ভিজিট a রেস্টুরেন্ট ইন মাই নেবারহুড। নেবারহুড মানে এলাকায় আর কি। নেমড কিং ক্যাফে, কিং ক্যাফে নামে একটা রেস্টুরেন্টে আমি যাই। নাম্বার থ্রি, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ এনজয় ইটিং? কোন ধরনের খাবার খেতে তোমার পছন্দ? ফাস্ট ফুড অর ট্রেডিশনাল ফুড? ফাস্ট ফুড নাকি ট্রেডিশনাল, কোনটা? আনসার হচ্ছে, আই এম ইন্টারেস্টেড ইন ট্রেডিশনাল ফুড, দেশীয় খাবার আমি আগ্রহী। ফাস্ট ফুড ইজ নট সুইটেবল ফর হেলথ, ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য ভালো না। নাম্বার ফোর, হাউ মাচ ডু ইউ ইউজুয়ালি পে ওয়েন ইউ ইট আউট? যখন তুমি বাইরে খাও কত টাকা পে করো? দ্যাটস ইটস নট ভেরি এক্সপেন্সিভ, অত ব্যয়বহুল না, জাস্ট অ্যারাউন্ড 500 টাকা ফর ইচ মিল। এই তো 500 টাকার আশেপাশে হবে প্রতিটা খাবারের জন্য। নাম্বার ফাইভ, ডু এনজয় স্পাইসি ফুড? তুমি কি জালযুক্ত খাবার পছন্দ করো? আনসার হচ্ছে, ইয়েস আই ডু, হ্যাঁ করি, স্পেশালি অন কোল্ড ডেজ, বিশেষ করে ঠান্ডা দিনগুলোতে। নাম্বার সিক্স, ডু ইউ অফেন হ্যাভ সফট ড্রিঙ্কস ওয়েন ইটিং আউট? বাইরে যখন খাও তুমি কি সফট ড্রিঙ্কস পান করো? নো, নট অফেন, না, তো ঘন ঘন না। When I go to the parties with my friends, I have soft drinks. আমি যখন পার্টিতে যাই আমার ফ্রেন্ডদের সাথে, আমি সফট ড্রিঙ্কস পান করি। তো এই আর কি। ওকে, ওকে, একজন বলেন আলাদাভাবে টেন্স বোঝানো যাবে কি, আমি বুঝি না। আমি তো আর আজকে ক্লাসের সময় শেষ, আপনি আমাকে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে টোটাল একটা ডেসক্রিপশন দিয়ে দিব না। উচ্চারণ তেমন পারি না, তাহলে শিখেন। ওকে, তাহলে রুমে চলে যান, হ্যাঁ, সবাই রুমে চলে যান, গিয়ে প্র্যাকটিস করেন 25 মিনিট, তারপর ছুটি দিয়ে দিব আপনাদের। 20 মিনিট করলেই হবে, অল্প অল্প করে দেব সদস্য সংখ্যা যেন সুন্দর করে। ওকে, আগামীকাল সেম টাইমে ক্লাস, সেম লিঙ্ক চলে আসবেন, কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। তাহলে সবাই রুমে যাওয়ার জন্য প্রস্তুত?